আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার ১৭ বছর পার হয়েছে। এর মধ্যে শতাধিকবার পিছিয়েছে এই হত্যার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়। সর্বশেষ আজকে ৬ মাস পিছালো এই সরকার ক্ষমতায় আসার পর, অর্থাৎ ৫ আগস্টের পরে ৬ মাসের সময় দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করে। পরবর্তীতে আজকে আবার শুনানি হলো। শুরুতে যেটি টাস্কফোর্সের আইনজীবী যিনি আছেন শিশির মনির, তিনি বলছিলেন যে এটি আসলে হারিয়ে গেছে বা ডিসঅ্যাপিয়ার হয়েছে, এবং পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে আবার বক্তব্য আসলো যে আসলে সময় লাগছে এগুলো খুঁজে পেতে, যেহেতু পুরনো নথি। তো সব মিলিয়ে আরও ৬ মাস পিছালো, এবং এই যে পিছাচ্ছে, বারবার পিছাচ্ছে, এ নিয়ে আসলে আমরা কথা বলতে চাই যে সাগর রুনি হত্যার বিচার আদৌ হবে কিনা। আগে প্রশ্ন ছিল যে আগের সরকার হয়তো চায় না বিচার হোক, কিন্তু এবারের প্রশ্ন হচ্ছে যে আবারও যেহেতু পেছালো, প্রশ্ন জাগতেই পারে যে আসলে এই বিচার কিভাবে হবে, বিচার কত দূর। এই বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে ৩ জন অতিথি এর মধ্যে স্টুডিওতে আছেন, তাদের সঙ্গে শুরুতে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আরেকজন জুমে যুক্ত থাকবেন। আমার ঠিক ডান পাশে আছেন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে স্বাগত জানাই। তারপরে আছেন ডক্টর এম আকবর আলী, সাবেক ডিআইজি ও সদস্য পুলিশ সংস্কার কমিশন, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। কমিশন না, আমি আছি এখন বিডিআর সংক্রান্ত যে তদন্ত কমিশন। আচ্ছা, বিডিআর যে তদন্ত কমিশন আছে সেখানে আছেন আপনি। আর একেবারে ডান পাশে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আপনাকে স্বাগত জানাই। আর এছাড়া আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন নিহত সাংবাদিক মেহরুন রুনির ভাই নওশের রোমান। আমরা নওশের রোমানের মাধ্যমে শুরু করতে চাই। নওশের রোমান, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? রোমান শুনতে পাচ্ছেন আমাকে? রোমান, আমরা সংযোগ স্থাপন হলেই আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। শুরুতেই শুরু করতে চাই। নওশের রোমান শুনতে পাচ্ছেন এখন আমাকে? নওশের রোমানের সঙ্গে আমরা কথা বলবো, তার আগেই আসতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা। আজকে যেটি হলো আদালতে, টাস্কফোর্সের যিনি আইনজীবী আছেন অ্যাডভোকেট শিশির মনির, তিনি তার বক্তব্যের প্রেক্ষিতেই আমরা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে হয়তো আগুনে পুড়ে গেছে। পরবর্তীতে আবার সেটি সংশোধন হয়, পুলিশের পক্ষ থেকে বলা হয়। কিন্তু মূল বিষয় যেটি হচ্ছে যে এই যে বিচার পেছাচ্ছে, মানুষের মধ্যে একটা আশা জেগেছিল যে এত বছর ধরে একটি বিচার ঝুলে আছে এবং নৃশংস একটি হত্যাকাণ্ড, সাগর রুনি হত্যাকাণ্ড। গণমাধ্যম কর্মীরাও আমরাও অপেক্ষায় আছি যে এই বিচারটি হবে এবং এই বিচারটি আমরা দেখব। কিন্তু অনেক বেশি ক্ষমতাশীল লোকজন পিছনে আছেন এমন একটি ধারণা থেকেই বিচারটি হচ্ছে না, এটি ধারণা ছিল সবার। সেই জায়গা থেকে যে আবারও পেছাচ্ছে, আপনি হচ্ছে এই প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন এখন পর্যন্ত? এই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরের যে কার্যক্রমগুলো সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে, সেইগুলো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আমরা জানি সারা বাংলাদেশে দেশের বিষয়ে একটা আলোচিত সাংবাদিক সাগর রুনি তাদের বেডরুমে নৃশংসভাবে নিহত হয়েছিলেন। যে মামলাটি আপনি বলেছেন বিচার দীর্ঘায়িত হচ্ছে, বিষয়টি ঠিক বিচার দীর্ঘায়িত হচ্ছে বিষয়টি তা নয়। কারণ হচ্ছে আমরা জানি একটি মামলা অফেন্স, ক্রিমিনাল অফেন্স যদি হয় সেটা বিচারের পার্ট ভিন্ন বিষয়। এই মামলাটি এখনও বিচারের জায়গায় যায় নাই, অর্থাৎ বিচার শুরু হয় নাই, বিচার বিলম্বিত হচ্ছে সেটাও বলা যাবে না। এখন মামলাটি হচ্ছে ইনভেস্টিগেটিং পর্যায়ে, ইনভেস্টিগেটিং অফিসাররা মামলাটা ইনভেস্টিগেট করছে। একটি বিষয় আপনি বলেছেন, বিগত ৫ আগস্টের পূর্বে আমাদের বাংলাদেশে যে একটি সরকার পূর্বতন সময়ে যে ছিলেন, সরকারের সদিচ্ছার অভাব থাকার কারণে পূর্ববর্তী সরকারের এই মামলার ইনভেস্টিগেশন যথাযথভাবে হয়নি বা দ্রুত সম্পন্ন হয়নি, যে কারণেই এই মামলাটি আজও ইনভেস্টিগেশনটি শেষ হচ্ছে না, যার জন্য মানুষের জনমনে একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে, আদৌ কি সাগর রুনি হত্যার বিচার হবে, আদৌ কি তদন্তটি শেষ হবে। এইখান থেকে এখন একটি আজকে যে আপনি বললেন, আমরাও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বিভিন্ন ছড়িয়ে পড়েছে, সাগর রুনি হত্যা মামলার কেস ডকেট যাকে বলা হয়, তো ইনভেস্টিগেশনের যখন কাগজপত্র সব ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও আসছে আগুনে পড়ে গেছে। এটার ব্যাখ্যায় আসছে যে ৫ আগস্টের পরে বা পূর্ববর্তী সময়ে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, এটা হয়তো পড়ে গিয়েছে, এরকম একটি পারসেপশন, পাবলিক পারসেপশন আমরা মনে করছি বা ধারণা হচ্ছে। বিষয়টি যদি এরকম হয়, ডিসঅ্যাপিয়ার হয় বা পড়ে যায়, আবার পরবর্তীতে এটার ব্যাখ্যা আসছে পুলিশ অফিসার, পুলিশ দপ্তর থেকে যে না পড়ে যায়নি, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন
একটি বিষয় স্পষ্ট আমাদের কাছে যে পুলিশ বিভাগে ব্যাপক পরিবর্তন বা পুলিশ অফিসারদের ব্যাপক একটা রদবদল হয়ে গিয়েছে। অনেক চাকরি থেকে আর চাকরিতে যোগেই দেন নাই, তারা 5 আগস্টের পরবর্তী খুঁজে পাওয়া যাচ্ছে না, কর্মস্থলে আসছেন না। সেই কারণে আর যেহেতু এই মামলাটি অনেক অফিসারও ইতিমধ্যে তদন্ত করেছেন, যার জন্য হয়তো বা কাগজপত্র এক জায়গায় বুঝিয়ে দিতে পারেন নাই, সেটা হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এই যে বললাম পূর্ববর্তী সরকারের সদিচ্ছার অভাব ছিল, তারা এলোমেলো করে রেখেছিলেন। আমার যে বিষয়টি সেটি হচ্ছে যে কাগজ যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা মিসিং হয়ে যায়, সেইগুলোকে আবার একত্রিত করা খুব বড় কঠিন কাজ নয়। কারণ আপনি জানেন এখানে আমাদের একজন পুলিশ অফিসার আছেন, একজন যিনি ইনভেস্টিগেটিং অফিসার থাকবে ক্রিমিনাল কেসে, তিনি ইনভেস্টিগেট করবে, তার কাছে একটা সেট থাকবে ফটোকপি, আরেকটি সেট থাকবে যে পুলিশ স্টেশনে মামলাটা হয়েছিল সেখানে জমা থাকবে। আর মামলার গুরুত্ব অনুযায়ী প্রত্যেকটি ক্রিমিনাল কেসের অনেকগুলো ভাগ থাকে, যেমন সুপারভাইজিং অফিসার থাকে, যিনি তার ঊর্ধ্বতন সুপিরিয়র অফিসাররা আছে, মামলাটি খোঁজখবর রাখেন। এমনকি মামলার গুরুত্ব অনুযায়ী মিনিস্ট্রি পর্যন্ত একটা সুপারভিশন কমিটি বা গুরুত্ব অনুযায়ী তাদের এখানে জবাব দিতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটি মামলার একটা 1 মাস পরে পরে 2 মাস পরে পরে আপনারা জানেন মামলার একটা তারিখ পরে কোর্টে ওইখানে সব জমা দিতে হয়। তাহলে যদি পুলিশ অফিসারদের কাছে কাগজ না থাকে, কোর্ট থেকে নিয়ে আসতে পারবে, যাকে বলে জিআর সেকশন। পুলিশের সাধারণ মামলা যে মামলাটা ইনভেস্টিগেশন পর্যায়ে থাকবে, এই মামলাটা বিচারের জন্য কোর্টে যেখানে অপেক্ষা করে তাকে বলা হয় জিআর সেকশন। জিআর সেকশনে গেলে এই মামলার প্রয়োজনীয় কাগজ সব পাওয়া যাবে, এখান থেকে এক সেট ফটোকপি নেওয়া যাবে। আমরা জানি অনেক মামলার অনেক গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে যায়, অগ্নিকাণ্ডে নষ্ট হয়, পূর্ববর্তীতে কোর্ট অনেক আধুনিক না থাকার কারণে বৃষ্টিতে পড়েও নষ্ট হয়েছে, আমরা দেখেছি। সেইগুলো সাপ্লিমেন্ট কপি তৈরি করা যায়। সেই জন্য যদি ইনভেস্টিগেটিং অফিসারের কাছে কাগজপত্র ঘাটতি থাকে, এক সেট কাগজ কোর্ট থেকে নেওয়া যাবে। এই মামলা আমি মনে করি, আমি জানি না, তবে আমার বিশ্বাস এই মামলাটি মিনিস্ট্রি থেকেও তদন্ত করা বা সুপারভিশন করা হয়, সেখান থেকে প্রত্যেকটা কাগজ জমা আছে, সেখান থেকে কাগজগুলো নিয়ে ইচ্ছা করলে ইনভেস্টিগেটিং অফিসার খুব অল্প সময়ের মধ্যেই তার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংগ্রহ করে মামলার অগ্রগতি সম্পর্কে জনগণ পাবলিকে দিতে পারবেন। ডক্টর আকবর আলী, আপনার কাছে আসতে চাই। আমাদের সঙ্গে নওশের রোমান যুক্ত আছেন, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? নওশের রোমান, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানতে চাই, আমরাও এখানে আমাদের অতিথিরা যারা আছেন উদ্বেগ প্রকাশ করেছেন, জনমনেও উদ্বেগ রয়েছে যে এই মামলাটি যে এতবার এর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পেছনে এবং সর্বশেষ আজকের যে বক্তব্য সামনে এলো, রাষ্ট্রপক্ষের যে বক্তব্য এসেছে, মামলার বাদী আপনি, আপনার কাছে জানতে চাই আসলে আপনার প্রতিক্রিয়া কি এবং টাস্কফোর্সের যে কার্যক্রম বা এখনকার কার্যক্রম নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট, কতটুকু আশাবাদী? আসলে যে গত ঘটনা ঘটার পর যে 13 বছর 5 আগস্ট আগ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে বা ওভারঅল আগের সরকারের যত ধরনের আমরা অ্যাক্টিভিটি দেখেছি মামলার তদন্ত নিয়ে, বিচার তো শুরু হয়নি, তদন্ত প্রক্রিয়া এবং তার যে ন্যূনতম অগ্রগতি না হওয়া, সেটা থেকে তো আমরা হতাশ ছিলাম এবং আমরা কিন্তু মোটামুটি একরকম আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে 5 আগস্টের পর যখন আসলে অনেক ধরনের ভালো চেঞ্জ দেখছিলাম এবং এই যে টাস্কফোর্স গঠন করা, র্যাব থেকে মানে দীর্ঘদিন ধরে যে মামলা ধাপাচাপা দেওয়ার সাথে জড়িত যে র্যাব, তাদেরকে সরিয়ে যে নতুন একটা তদন্তকারী সংস্থাকে দেওয়া, আমরা কিন্তু আশাবাদী ছিলাম। এবং তদন্তকারী সংস্থা যে টাস্কফোর্স গঠন করে দেওয়া হয়েছে, যে তদন্তকারী সংস্থা মানে পিবিআই এবং অন্য বাহিনীগুলোকে নিয়ে, আমরা ওটার উপর আসলে আস্থা আমাদের ছিল। হ্যাঁ, এবং আমরা যে মাঝখানে যে বিভিন্ন রকম ডেট পড়ছিল, আমরা জানি যে আসলে এগুলা রেগুলার একটা ডেট, কিন্তু তাদের যে 6 মাস, আমরা খুব আশাবাদী ছিলাম যে এর মধ্যে কিছু একটা আসলে অগ্রগতি হবে। অগ্রগতির জন্য হয়তো আরো অনেক সময় লাগতেই পারে, কিন্তু আসলে সদিচ্ছার ব্যাপারটা যে সেটা আসলে আজকে যে আপনার এই যে আদালতে সব অনেক সাংবাদিকের সাথে কথা বলেছে, তারা সবাই শুনেছে যে তা বলা হয়েছে কোর্টে যে মামলা তদন্ত নথি পুড়ে গেছে এবং পরবর্তীতে আর বলছে হারিয়ে গেছে। এইটাই তো আসলে এই তদন্ত নিয়ে যে একটা আপনার যে একটা আমি নেগলিজেন্সি বলবো, হ্যাঁ, বা তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি করা, এটাই তো আসলে প্রতীয়মান। আপনার মিনিমাম একটা অগ্রগতি থাকা বা হ্যাঁ একটা যদি এটা তো আসলে একটা অনেক বড় একটা ঘটনা, বড় একটা আলোচিত মামলা, এটার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আসলে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ব্যাপার কেন ঘটবে? হ্যাঁ, এবং আপনি যদি বলেন যে এবং এই ধরনের আসলে এত আমি বলবো যে এরকম গোজামিল দেওয়া বক্তব্য যে ডিবি অফিস থেকে হারিয়ে গেছে,
আমরা যতটুকু বুঝি আসলে, হ্যাঁ, যে আপনার ডিবি তো আসলে ডিবি এবং থানা পুলিশ 68 দিন পর্যন্ত মামলা তদন্ত করেছে। এরপরে এটা র্যাবের কাছে ছিল এবং 13 বছর র্যাবের কাছে র্যাব এই মামলা আপনার তদন্ত করেছে। পরবর্তীতে যে টাস্কফোর্স গঠন হয়েছে তারা কিন্তু তাদের যে তদন্তকারী কর্মকর্তা তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে অনেক নথি তারা নিয়ে এসছে এবং তারা সেগুলো যাচাই বাছাই করে দেখছে। আমার অনেকবারই কথা হয়েছে, মানে তাদের কাছে অনেক নথি আছে, যেটি বলা হচ্ছে যে তারা বলছে সবই আছে। তো ডিবি থেকে যদি হারিয়ে যায় পরে 13 বছর র্যাব তাহলে কি করলো? আর যদি সবই বাদ দেন, নথি পুড়ে যাক, নথি না পাওয়া যাক, সেটার জন্য কি 6 মাস অনেক 6 মাস কেন জানতে হবে? সেটা হাতে নিয়ে বলতে পারতো। 5 আগস্টের পর তো নিশ্চয়ই সেগুলো গায়েব হয়নি। আজকের এই বক্তব্যের পরে রাষ্ট্রপক্ষ কিংবা যে টাস্ক ফোর্সের যিনি আপনাদের আইনজীবী যিনি আছেন শিশির মনির সহ, তাদের এই বক্তব্যের পরে তাদের সঙ্গে কি কথা হয়েছে আপনাদের? আপনারা আরো স্পষ্ট হয়েছে? আমার সাথে তদন্তকারী সংস্থার কথা হয়নি। আমি আসলে ঢাকার বাইরে, আমি অনেক দূরে পঞ্চগড়ে আছি, যার জন্য আসলে আমি এটা নিয়ে কথা বলতে পারিনি। বাট আমি তো পুরো সবকিছু দেখছি এবং আমাদের যারা কলিগরা আছেন তাদের সাথে কথা হয়েছে, যারা কোর্টে আছেন তাদের সাথে কথা হয়েছে। বিষয়টা কি আপনার আগের মতোই মনে হলো যে আবারও পেছালো, আবারও সদিচ্ছার অভাব আছে? আমি আসলে ওইটাই বললাম যে আসলে ঘটনা কিন্তু আগের মতোই, যে আগে ছিল ডিএনএ টেস্টের প্রতিবেদন আসার ঘটনা, এখন নথি পুরানো বা নথি গায়েব হয়ে। আমি আসলে কোনো তো পরিবর্তন দেখলাম না ব্যাপারটা নিয়ে, যে আশাবাদী যে হব। আমি খুব আশায় ছিলাম যে কিছু একটা হবে, কিন্তু আসলে প্রথম ইয়াতে অনেক বড় ধাক্কা খেলাম এবং যে ক্ষীণ আশা, আসলে ওই আশাটা আবার আগের জায়গায় ব্যাক করেছে, যে বিচার পাবো বলে আমার কাছে সন্দিহান। রোমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম নওশের রোমান, নিহত সাংবাদিক মেহেরুন রুনির ভাই। আসতে চাই ডক্টর এম আকবর আলী আপনার কাছে। সদিচ্ছার অভাব তিনি বলছিলেন, যেটি তার বক্তব্যে এসেছে যে আগের সরকারের ক্ষেত্রেও দেখেছেন। আবার অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানাও বলেছেন তার বক্তব্যে যে সদিচ্ছার একটা অভাব ছিল। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, সদিচ্ছার তো এখনো সেটি এবং সদিচ্ছার আশাহত না থাকলে একটা কেস এত বছর চলতে পারে না। তা আমি আরেকটু পিছনের দিকে যাই। দেখেন, এই কেসটা হওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, 24 ঘন্টার মধ্যে আসামি ধরা হবে। আইজি বলেছিলেন যে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। তো তারা যখন কথা বলছেন নিশ্চয়ই তাদের একটা সামনে একটা কিছু ছিল, ওটা কিছু ভিত্তিতে তারা কথা বলেছে। আমি তাদেরকে ধরে নিই যে তাদের সামনে একটা ভিত্তি ছিল, সেই ভিত্তি বলেই তারা কথা বলেছে। তাহলে পরে নিশ্চয়ই ডিসিশন চেঞ্জ হয়েছে যে না, ওটা করার 24 ঘন্টার মধ্যে আসামি ধরা যাবে না, আর প্রণিধানযোগ্য যে অগ্রগতি সেটাও দেখানো যাবে না। এটা হতে পারে, অথবা তারা দুজনেই মিথ্যা বলেছে। দুইটা অর্থ আছে, তাই না? তাহলে এই একটা জিনিস। আরেকটা হলো যে দেখেন, এই যে ডিবি, সিআইডি, এরা হলো তদন্ত বিশেষজ্ঞ, তদন্ত কাজগুলো এরাই ভালো বোঝে। র্যাব কিন্তু তদন্ত জানে না। র্যাবে তদন্তকারী কোনো কর্মকর্তা নাই। পুলিশ থেকে সাব ইন্সপেক্টর এরা যায়, ইন্সপেক্টরও যায় না, সাব ইন্সপেক্টর যায়, ইন্সপেক্টর এরা গিয়ে এরা তদন্ত মানে কি তদন্ত করবে? আমি নিজেও র্যাবের সিও ছিলাম, তদন্ত করার মতো ক্ষমতা র্যাবের নাই। সেখানে আপনি একটা মামলাকে 13 বছর ফেলে রাখলেন। এর অর্থ হলো যে আপনার সদিচ্ছার যে অভাব, যে কথা আবারও আমরা বলি যে এটাকে মামলাটা নষ্ট করার জন্যই এখানে আপনি রেখে দিয়েছেন। 13 বছর ওইখানে মামলাটা পচলো। এর ফলে কি হয়েছে? আলামত নষ্ট হয়েছে, নথিজ নষ্ট হয়েছে, মামলার যে ইয়ে আছে আরো যে সূত্রগুলো ধ্বংস করা হয়েছে। মামলাটা তো ওখানেই শেষ করে দেওয়া হয়েছে। এখন এই 17 বছর পরে আপনি কি পাবেন ওখান থেকে? আর যেটা আমরা শুনলাম যে নথি পুড়ে গেছে, পরে আমরা শুনলাম যে নথি পুড়ে যায় নাই, যে যেহেতু অনেক অফিসার অদল বদল হয়েছে, একটা দেখেন যে পুলিশের কি হয়েছে আপনারা জানেন, কাজে ওইখানে ওই নথি খুঁজে পাওয়া যায় নাই। হ্যাঁ, হয়তো এটা খুঁজে পাওয়া যাবে। আমাদের ডিএডি মহোদয় বললেন যে নথি খুঁজে যাওয়ার অনেক পথ আছে। কিন্তু উনি যেটি বলেছেন যে নথি বিভিন্ন জায়গায় থাকতে পারে, তো সাথে বলেছেন সদিচ্ছার অভাব। সদিচ্ছার অভাব থাকলে কি এই নিয়মগুলো ফলো করা হয়? আমি এখানেও এই যে এখন এই বিশৃঙ্খলা, পুলিশের মধ্যে তো একটা বিশৃঙ্খলা অবস্থা আছে, তদন্ত যারা করে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলতা আছে, কিন্তু বিশৃঙ্খলা অর্থ এই না যে 6 মাস লেগে যাবে একটা নথি খুঁজে বের করতে। এটা তার মানে তার পারফরমেন্স, এখানে তার পারফরমেন্সের অভাব, তার সদিচ্ছার অভাব আছে, এটা প্রশ্নবোধক। তারপরে দেখেন, আমি এতদিন একটা মামলা তদন্তের জন্য 6 মাস করে সময় দেয়, এটা আমরা কখনো দেখিনি। এখন করণীয় কি? যে 6 মাস সময় দিল, এর মধ্যে কি করা উচিত আপনার কি মনে হয়?
এখন কি করতে পারে? ওই যে এখন যাদের কাজ আছে, আমি তো বলবো যে এই যে 13 বছর বললাম যে র্যাব নিয়ে রেখে দিয়েছে, কারণ ওদের তো কিছু করার ক্ষমতা নাই। কিন্তু এখন যে টাস্ক ফোর্স আছে, জানি না কাদের নিয়ে করা হয়েছে, এদের যদি ক্ষমতা থাকে, এরা যদি তদন্ত বোঝে, তাহলে তদন্ত করে বের করবে। তদন্ত হতে পারে 100 বছর পরে কোনো তদন্ত বের করা যায়, সে যদি সেই ক্যাপাবিলিটি থাকে তদন্ত করার মতো, যে সমস্ত গুণাগুণ থাকার কথা, সেই যে স্পৃহা যদি থাকে, তাহলে তারা পারবে এটা করতে। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। দুজনের আলোচনা আমরা শুনছিলাম। এই জায়গাটিতে সে 13 বছর পার হয়ে গেছে, বিচার তো শুরুই করা যায়নি, তদন্তই শেষ হয়নি। আমরা তখন হত্যাকাণ্ডের পরে যেটা দেখেছিলাম, দাবি উঠেছিল যে মার্কিন গোয়েন্দা সংস্থা দিয়েও তদন্ত করানোর, এবং আমরা বিদেশি দলও আসতে দেখেছি তদন্তের জন্য। পরবর্তীতে আর কিছুই দেখা যায়নি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে এ পর্যন্ত আমার মনে হয় 53 বছরে এর চেয়ে জটিল আর কঠিন মামলা মনে হয় নাই। তা নাহলে হবে না কেন? আসামি ধরার তো প্রশ্ন নাই, দরকার নেই তো আমার আসামির। তদন্ত রিপোর্ট কোথায়? আমার আসামি দরকার নাই, আমি আসামি পাইনি। আর তদন্তের জন্য আমার আসামি লাগে না, কারণ আসামি ধরলে বলবে আমি খুন করছি, সে তদন্ত করবে। রাস্তা একটা ডেড বডি পড়ে থাকবে, কোনো এফআইআর লাগবে না, কিচ্ছু লাগবে না, পুলিশ ওখান থেকে তদন্ত শুরু করবে। এটাই আইনের বিধান। বলুক, হ্যাঁ, তদন্ত মানে সত্য বের করা। আপনি কোনো এফআইআর লাগবে না। ইট ইজ অনলি বাংলাদেশ। কথায় কথায় কেউ কমপ্লেন করে নাই, তো আপনি কি আপনাকে চেহারা দেখাইতে রাখছে এখানে? হোয়াট ইজ ইউর জব? সব আমি করে দেবো, আপনি কি করবেন? 1 2 নথি 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 করতেছে, মানে কি আপনার তদন্ত হয়ে গেছে? তদন্ত হয়ে গেলে বলবেন তো তদন্ত করছিলাম, শেষ হয়ে গেছে, নথি পুড়ে গেছে, নথি হারাই গেছে। আপনার তদন্তই তো করেন না, হারাইলো কি? আপনি তো তদন্তই করেন নাই, হারাইলো কি? তারপর আপনি আসেন বলছেন, যেমন ভাই বললেন র্যাব নিয়ে ফালায় রাখছে। আদালত কি করছে? র্যাব নিয়ে ফালায় রাখলো, আদালত কি তারে কৈফিয়ত দিতে হয়েছে না? আদালতের কাছে কৈফিয়ত দিতে হইতেছে তো, আমি টাইম চাচ্ছি কেন, তোমার এত সময় লাগবে কেন? এখানে আমি একটা কথা বলি, আমাদের দেশে একটা কথা আছে যে আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান, এটা সত্য, কিন্তু যারা আইন প্রয়োগ করেন তাদের কাছে সমান কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেটা আইন প্রয়োগ যে করেন তার কাছে সবাই সমান কিনা, সেটা হলো বিষয়। আপনি 2টা লোককে আনসারেবল করতে হবে। 1 নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা। কেন? পুলিশ তার আন্ডারে। পুলিশ বলেন, র্যাব বলেন, ডিবি বলেন, পিবিআই বলেন, হোয়াট এভার ইট ইজ। আপনি কালকে স্টেটমেন্ট দিবেন পত্রিকায়, তদন্তকারী কর্মকর্তার সাথে আলাপ করে, তোমার এতদিন কেন লাগলো? আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা, তার আলাপ করতে হবে। যেখানে পুলিশ রিপোর্ট করার কথা, যে কোর্টে, তার সাথে আলাপ করেন, জাতির কাছে কৈফিয়ত দেন যে এই কারণে হচ্ছে না। এই আসিফ নজরুল সাহেব টক শোতে অনেক বড় বড় কথা বলছেন, এটাকে বলছেন একটা কেন হচ্ছে না, এই সাগরণী নিয়ে বহু কথা বলছে। জাস্ট হি ইজ কিপিং সাইলেন্ট। একটা রিজিম পরিবর্তন হয়ে গেছে, তারপরে আপনি এটা পারতেছেন না। আপনি টোটাল পুলিশ অফিসার তাহলে অদক্ষ, কোনো পুলিশের কোনো দোষ নেই এখানে। পলিসি মেকিংয়ে যারা আছে, কর্ণধার যারা আছে, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। এই মুহূর্তে দেশে 2টা লোকের কৈফিয়ত দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। কেন হচ্ছে না, এবং এই কৈফিয়ত এত সময় পার করলো কিভাবে, কি অজুহাতে? আপনি বলতেছেন নথি আলামত পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেন্সিটিভ হত্যাকাণ্ড, যেটা হত্যার পর 15 বছর 20 বছর বিচারই চাইতে পারে নাই, সেইটা এত লোকের মৃত্যুদণ্ড হয়ে গেল, বঙ্গবন্ধু হত্যা মামলা। আলামত কোথায় পাইছিলেন? কারা জোগাড় করে রাখছিল আপনাদের জন্য আলামত? আর আপনি এইটার আলামত পান না। বাংলাদেশে এত সাংবাদিক, এত কিছু, তাদের সাথে ফ্রেন্ড মারা গেছে, সাংবাদিকরা কি করছে? আমরা তো শারমিন রিমা হত্যাও দেখছি, সালে হত্যা, যেটা এই সালে হত্যা দেখছি, তারপরে শারমিন রিমা হত্যা দেখছি। শুধুমাত্র মিডিয়া এটাকে ত্বরান্বিত করছে, আর আমার মিডিয়া 12 বছর যাবৎ ঘুমাইছে। আজকে মিডিয়ার যারা ওয়েল এস্টাবলিশড, অনেক পরিচিত, বিশাল সুনামধন্য, আমি কোনো স্টেটমেন্ট পাই নাই। 2টা সাংবাদিক মারা গেছে, পুরা সাংবাদিক কমিউনিটি অফ। সুতরাং আমি বলবো, এই যে ভিকটিমের ভাই, মানে এই যে স্টেটমেন্ট দিল, তার তো নিশ্চয়ই অন্য কাজ আছে। আমি বিনীতভাবে অনুরোধ করবো, মনোযোগ দিয়ে অন্য কাজ করেন, এগুলো হবে না কিছু। এটা সোনার বাংলাদেশের সমস্ত নষ্ট মানুষগুলা এই দেশে আছে,
যখন যে যেখানে গেছে দায়িত্ব পালন করছে। এই আপনি নিজে একটা পজিশন পাওয়ার পর নিজের লাইফটাকে সিকিউর মনে করেন আর অন্যের লাইফ নিয়ে আপনি ভাববেন না, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু স্টে ইন দ্য চেয়ার। সিম্পল জবাব এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন উপদেষ্টা এই দুজনকে দিতে হবে জাতির সামনে। আমি মনে করি শুধু এই কারণেই তাদের পদত্যাগ করা উচিত, আর যদি না করে they are requested to keep themselves ready for receiving that divine punishment like the previous government যে চলে গেছে। ভেরি সিম্পল। ধন্যবাদ আপনাকে। এই ইস্যুতে আরো কথা বলবো আমরা। এই যে কথা প্রসঙ্গে আসলো যে 13টি বছর এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগেও মানে টানা হচ্ছে তদন্ত রিপোর্টের দেরি করা, আপনারা মনে করেন কিনা যে এই যে দেরি করা বা ইচ্ছাকৃতভাবে তদন্ত না করা সেটা অপরাধ কিনা, সেটির জন্য কিছু করণীয় আছে কিনা, এবং এই যে 6 মাস সময় দেওয়া হলো সেটির ক্ষেত্রে এই 6 মাসে আসলে কোন কোন কাজগুলো দ্রুত করা উচিত এই বিষয় নিয়ে কথা বলবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছে শেখ জায়েদ। বিরতির আগে আমরা কথা বলছিলাম সাগররুনি হত্যার বিচার কতদূর এই প্রসঙ্গে। আসলে বিচার কতদূর সেটিতে যাওয়াই যায়নি, কারণ তদন্তই শেষ হয়নি। তদন্ত নিয়ে কথা বলছিলাম, 6 মাস সময় বেড়েছে। আমাদের সঙ্গে অতিথিরা আছেন। আবারও যেতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা আপনার কাছে। আপনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন, সরকারের সঙ্গে কাজ করছেন। আপনার কাছে জানতে চাই, এই যে 6 মাস সময় বাড়লো, এই 6 মাসে করণীয় কি কি? জি, থ্যাংক ইউ। তদন্ত এগোনোর জন্য আপনি ঠিকই বলেছেন, অলরেডি 13 years হ্যাজ বিন elapsed টু কনক্লুড দ্য ইনভেস্টিগেশন ইন দিস কেস। এটা দুইটা পার্ট, একটা হচ্ছে আমি আগে বলেছিলাম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, জুডিশিয়ারি। আমি কাজ করছি সরকার জেনারেল জুডিশিয়ারির সঙ্গে বিচার, সেটাও আবার হাইকোর্টে আমাদের কাজ। ইনভেস্টিগেটিং অথরিটির সঙ্গে আমাদের তেমন কাজ নেই, পরামর্শের প্রয়োজন হতে পারে, আমরা পরামর্শ দিই, কিন্তু ইনভেস্টিগেটিং অথরিটি তারা নিজেরাই সেই ইনভেস্টিগেশনটা করে। তারা পার্ট শেষ হওয়ার পরে যখন সেই ইনভেস্টিগেশন রিপোর্ট কোর্টে সাবমিট হয়, সেটা যদি আমাদের মনোপুত হয়, সঠিক হয়, সেটা দিয়ে আমরা বিচার কাজ শুরু করি, না হলে আবার ইনভেস্টিগেশনে চলে যায়। সেই জন্য সেটাও সরকারের অংশ, যারা ইনভেস্টিগেশন করে। আমরা যারা জুডিশিয়াল অফিসার, কোর্টে কাজ করে, ল অফিসার, আমাদেরও সরকারের অংশ। সেই পার্ট দুইটা। তবে যেহেতু বিষয়টা দুটাই সরকারের, আমি বলবো আমরা ল মিনিস্ট্রি থেকে যে কাজটা হয় আর হোম মিনিস্ট্রি থেকে ইনভেস্টিগেশনটা হয়, এখন দুইটা মিনিস্ট্রি একসঙ্গে কমিটি গঠন করে কাজ করে অগ্রগতিটা আগাইতে হবে। প্রিভিয়াস গভর্নমেন্টের এই মামলাটা তদন্ত করার জন্য কোনো সদিচ্ছা ছিল না। এখন যে কথাটি মাঠে আসছে যে কেন এই রেকর্ডটি হারিয়ে যাবে, কেন মিসিং হয়ে যাবে, এটা ধরেই নিতে হবে। মানুষ মনেই করছে, অনেকের এক আলোচনাও আসছে যে এই ইনভেস্টিগেশন প্রিভিয়াস গভর্নমেন্ট করতে চায় নাই, সেই জন্য তাদের যে অফিসাররা আছে তার এখনও সে অনেক পুলিশ অফিসার রয়ে গেছে, এখনও সে অফিসগুলো রয়ে গেছে। তাদের স্বার্থে তাদেরকে সেভ করার জন্য অথবা প্রিভিয়াস গভর্নমেন্টের ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য ইচ্ছাকৃতভাবে নথিটা সরিয়ে রাখা এই সরকার কি চায়? আজকে তো বাদী হতাশা ব্যক্ত না, এই সরকার অবশ্যই চায়। এই সরকার এই মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এই মনিটরিং সেল করা হয়েছে, এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য আমাদের হোম মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি একসঙ্গে কাজ করছে। কিন্তু বিচারটা নিষ্পত্তি করার জন্য সর্বপ্রথম একটি রিপোর্ট প্রয়োজন, তদন্ত রিপোর্ট, একটি চার্জশিট, অভিযুক্ত কারা, আসামি কারা, কীভাবে ঘটলো, সাক্ষী, এগুলো সব বের করতে হবে। স্কেচ ম্যাপ, মামলার 161 নিতে হবে, সাক্ষীদের জবানবন্দি নিতে হবে, কিছু বিষয় তথ্য সিজার লিস্ট করতে হবে। এই সমস্ত বিষয় পূর্বে কিছুই কাজ হয় নাই, যার জন্য এক সরকার খুব সদিচ্ছা আছে করার জন্য, কিন্তু এই যে আগেই বললাম যারা কাজ করছে পূর্বের সরকারের কিছু অসৎ, যারা কাজ করছেন এখনো তাদের ভিতরে আগের মানুষজন আছেন, কিছু অনেক রয়ে গেছে অসৎ, যারা চান না, যারা অসহযোগিতা করছেন পর্দার অন্তরালে থেকে, সেই জন্য সেটা বিলম্বিত হওয়ার একটা কারণ হতে পারে। ডক্টর আকবর আলী, আজকের পর নিশ্চয়ই এটা মানে আজকে তো বেশ বড় একটা নাড়া লাগার কথা আর কি, যেমনটি হলো আজকে গণমাধ্যমে সারাদিন এই বিষয়টি নিয়েছিল এবং বেশ চাঞ্চল্যের, এমনি এটা চাঞ্চল্যকর মামলা, তারপরে হতাশাজনক মামলা, কারণ এরকম একটি মামলার তদন্ত কাজ শেষ হয়নি এখনো। উনি বেশ কিছু কথা বললেন। আর এই জনাব রাজ্জাকি যেটি বলেছেন যে সেই 1971 সালের 1975 সালের মামলা কোনো কিছু নাই, সেটির বিচার সম্পন্ন করা গেল, তদন্ত কিভাবে হলো।
তদন্ত কাজ কিভাবে আগানো উচিত? এই 6 মাসে অন্তত র্যাপিডলি কিভাবে হওয়া উচিত? তো যেটা আমি 75 সালে যেটা হয়েছে সেটাও করা গেছে, কারণ সদস্য ছিল, যে সদস্যের অভাবটা আমরা এই কথাটা আগে বলেছি। তো এখন এই মামলার সম্বন্ধে, পার্টিকুলার এই মামলার সম্বন্ধে কতগুলো দেখেন স্পেকুলেশন আছে, কতগুলো কথা প্রচলিত আছে। যেমন ধরেন একটা সিডির কথা শোনা যাচ্ছে, যে সিডি রেকর্ড করতে গিয়ে ওটা ফাঁস হয়ে গেছে, ওই সিডিটা নাকি বিডিআর সংক্রান্ত হত্যা মামলার সংক্রান্ত বিষয় ছিল, ওটা ওই জন্য তাকে এটা আছে, এখন শোনা গেছে। তো এগুলো তো পরিষ্কার করতে হবে। এমনকি অন্য একটা চ্যানেলের একজন মালিকের কথাও এর সাথে নাম আসছে। এগুলো পরিষ্কার করতে হবে। আমাকে পাওয়ার সেক্টরের লোকজনের সাথে এর সাথে সম্পৃক্ততা আছে, এটাও শোনা গেছে। এগুলো পরিষ্কার করতে হবে। তো এগুলো তাহলে তো ধোঁয়াটা ইয়ে হচ্ছে না, আমরা ওখান থেকে কোনো আলো দেখতে পাচ্ছি না। আর হলো তদন্ত, দেখেন তদন্ত যারা করেছে তারা ইশারায় কাজ করেছে, যা করতে বলা হয়েছে তাই করেছে, আমাদের তাই মনে হয়েছে, কারণ এটা তো আগায় নেই। ওই যা এফআইআর ছাড়া আর কিছু নাই, আর ডেট পড়া ছাড়া 99তম, 100তম, 105তম, 117তম এই সমস্ত মানে যেন সিনেমার যে সপ্তাহে যে ইয়ে হয়, মানে এখন তো আমার সপ্তাহ চলছে, এরকম একটা মানে হাজিরা চলছে। তো এই জিনিসগুলো থেকে তো এখন বেরিয়ে আসতে হবে, তদন্তটা শুরু করতে হবে। টাস্কফোর্স কিন্তু তদন্ত করতে পারে না, যে টাস্কফোর্স করা হয়েছে এত তদন্ত করতে পারে না এরা, এখানে তো তদন্ত করার ক্ষমতা এদের নাই। ওখানে কিন্তু আয়ু থাকতে হবে, আয়ু তদন্ত করবে, একজন সত্যিকার যে নিরপেক্ষভাবে তদন্ত করার ক্ষমতা আছে, এরকম একটা যে আয়ু আছে তদন্তকারী কর্মকর্তা, সে তদন্ত করবে। ওই জন্য বলছিলেন সাক্ষী নিবে, আলামত জব্দ করবে, তারপর ঘটনাস্থল পরিদর্শন করবে, শুরু করবে ফেরসে শুরু করা আর কি, প্রথম থেকে শুরু করতে হবে। যদি আগায় পারবো না কেন, ওই যে 75 সালে যেটা হয়েছে ঘটনা তো আমরা পরে দেখছি যেটা হয়েছে। তো এই সদিচ্ছা থাকলে আমি মনে হয় এটা করা যাবে না এমন কথা না। এই আমরা বিরতিতে কথা বলছিলাম, অ্যাডভোকেট আবহানা রাজ্জাকে আপনি বলছিলেন যে এই মামলাটি যেভাবে গেল, এখন এই যে জুলাই বিপ্লব যেটি হলো, এই সময়ে গণহত্যা যেগুলো হলো, এগুলোরও মামলা হয়েছে। এই মামলাগুলোর ক্ষেত্রেও কি এই ধরনের মানে হতাশাজনক কিছু হতে পারে কিনা, এটি হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে সংস্কার প্রক্রিয়া চলছে, নানা সংস্কার কমিশন হয়েছে অনেকগুলো। এই যে এই ধরনের হতাশাজনক চর্চা তদন্তের ক্ষেত্রে, বা উনি যেমনটি বললেন যে অনেক উপর থেকে ইশারা অনুযায়ী আর তদন্ত হয়নি, এই পদগুলো বন্ধের ক্ষেত্রে তো সংস্কার প্রয়োজন নিশ্চয়ই। জি, আপনারা কথা বলি, আমরা তো শুধু এখন পর্যন্ত এই তদন্ত নিয়ে কথা বললাম, সাগররুনি হত্যার। আপনি তার একটা জায়গায় যাই, আমরা বিচার বিভাগ যদি টাচ করি, আপনি যদি লক্ষ্য করে দেখেন তো 21 আগস্ট যে গ্রেনেড হামলাটা হইলো, আলটিমেটলি সব আসামি খালাস পাইছে। ওকে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কোর্ট খালাস দিচ্ছে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, এবং তারা খালাস পাওয়ার যোগ্য ব্যক্তিগতভাবে আমার কাছেও মনে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘটনা তো ঘটছে, ঘটনা ঘটে নাই, বোম তো পড়ছে, লোক তো মরছে, আইবি রহমান মরছে, প্রায় অনেকগুলি লোক মারা গেছে, শত শত আহত হয়েছে। তো আপনি আসামি খালাস হোক, ভালো কথা, কিন্তু ঘটনা ঘটছে সেটার তদন্ত কই? আমি বুঝাইতে পারছি আপনাকে? সুতরাং কি দিস ইজ দ্য থিং, যে বিচার বিভাগ নিয়ে যদি আমি চিন্তা করি, এটা আমার মানসিকতা এখন এরকম। কেন বলছি? আমরা যদি একটু পিছিয়ে যাই, আপনি মনে আছে বিএনপির সাকা চৌধুরী, দেন কি MK আনোয়ার, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল ওই সরকারের পিরিয়ডে। আমরা দেখছি তারা আদালতে যায়, 3 জনের ঘাড়ে ভর কইরা, ওই যে লিগামেন্ট না কি বলে পা, ওইটা কেটে ছিঁড়ে গেছে সাকা চৌধুরীর। আচ্ছা, শিবিরের 2 জন সাবেক ছাত্র শিবিরের 2 জন সাবেক কর্মকর্তা, মানে কন্যা সভাপতি ধরছিল, তরতাজা তরুণ, এদেরকে ধরতে যথেষ্ট বেগ পাইতেছে পুলিশের। কিন্তু যেদিন ধরলো তার পরদিন যখন তাকে আদালতে প্রডিউস করা হয়, হুইল চেয়ারে করে নেওয়া হয়েছে। তার মানে রাতের বেলা খুব যত্ন করা হয়েছে তাদেরকে। এটা কেন বলছি? সেই পুলিশগুলোই কিন্তু এখনো আছে। অর্থাৎ সাকা চৌধুরীরে যারা ধরছিল, MK আনোয়ারে যারা ধরছিল, আবার ওই শিবিরের 2 নেতাকে মানে সভাপতি যারা ধরছিল, তাদের এই অবস্থা হয়েছে, হুইল চেয়ারে করে পরদিন কোর্টে নিছে এই পুলিশ। সেই পুলিশের সাথে শাহজাহান খান কি ব্যবহার করতেছে, ইনু কি ব্যবহার করতেছে, কামরুল ধমকাইতেছে, হ্যান্ডকাপ পরাবেন না, যে কি বলে রাজাকারের বাচ্চা দেখালমু ভাষা। দীপুমণি যখন গাড়িতে ওঠে, কি সুন্দর স্মাইলিং ফেস, ক্রিজ দেওয়া শাড়ি পরে ওঠে।
প্রশ্ন হচ্ছে সেই পুলিশই তো। তাইলে আপনি কালকে সকালে যখন নির্বাচন দিতে যাবেন, কথার কথা বলছি, আমার যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনে তো নিজস্ব কোনো লোক নাই, নিজস্ব কোনো প্রশাসন নাই। নির্বাচনের সময় এই সমস্ত প্রশাসনটা তার আন্ডারে যায়। সেই প্রশাসনগুলো আমরা দেখতেছি, প্রশাসনের সেকাল আর একাল কি সুন্দর ধমকাইতেছে। কামরুল দেখছেন, আপনারা টিভিতেও দেখছেন। আচ্ছা, তাহলে এই যে প্রশাসনগুলো কাজ করবে নির্বাচন কমিশনের অধীনে, এই প্রশাসনের কারণে আমরা মনে করছি লেভেল প্লেইং ফিল্ড নাই, যে কারণে 14 নির্বাচনে বিএনপি গেল না, 153টা বিজয়ী হইল। 18 নির্বাচনে ডক্টর কামাল সাহেবের ট্রাপে নাকি গেছে এবং 8টা সিট পেয়েছে, 24এও তারা গেল না। তাহলে প্রশাসনের সিনারিওটা আমি এই দেখাচ্ছি যে প্রশাসন সাকা চৌধুরী, এম কে আনোয়ার তাদের সাথে কি বিহেভ করছে আর এদের সাথে কি বিহেভ করছে। ঠিক এই অবস্থায় যদি নির্বাচনে যায়, তাহলে বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, তারা যে কারণে পিছনে নির্বাচনে গেল না, সেই একই প্রশাসনের উপরে আজকে যদি তারা বলে যে নির্বাচনে যাও, সেই আস্থাটা কোত্থেকে আসলো? দিস ইজ মাই কোশ্চেন। আমি তো সেই প্রশাসনই রয়েছে, আমার আস্থাটা কিভাবে আসলো, এটা আমার একটা প্রশ্ন রয়ে গেল। আচ্ছা, 2 নম্বর আসেন যে বিচার বিভাগ, তারপরে যদি ধরেন পুলিশ সংস্কার এবং নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থা, এই 3টা কিন্তু অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আপনি এই 3টার সংস্কার বাদ দিয়ে যদি আপনি নির্বাচন করতে চান, তাহলে তো সেই গয়রহই হবে। আপনি ভালো করে চিন্তা করে দেন, একেবারে গয়রহ। যেটা আমি বললাম, পুলিশ তো সেই পুলিশই। আমরা তো দেখি হাসানুর প্রত্যেকে ক্রিজ দেওয়া কাপড় পরে বেরা, আমরা সাকা চৌধুরীদেরকে দেখি নাই, কিংবা এম কে আনোয়ার সাহেবকে দেখি নাই যেরকম ক্রিজ দেওয়া কাপড় পরে যেতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন যে কালকে যখন নির্বাচনের তারিখ ঘোষণা করুক বা করুক, তখন আপনি এই আস্থার জায়গাটা কিভাবে পাচ্ছেন, এটা আমার কাছে একটা কোশ্চেন মার্ক। দ্বিতীয় কথা আসেন, আপনি নির্বাচন কর্মের কিছু উপরে একটা সংবিধান সংস্কার চলছে, প্রিভিয়াস একটা সংবিধান আছে, ওকে। তো প্রিভিয়াস সংবিধানের সরকার তো এটা না, কিন্তু সংবিধানের 106 অনুচ্ছেদ মোতাবেক একটা ফাইন্ডিং দিয়ে বলছে এইরকম ক্রাইসিসে তুমি অন্তর্বর্তীকালীন সরকার বানাইতে পারো। তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমার মেইন কনস্টিটিউশনের মধ্যে নাই। 2, পাশাপাশি কিন্তু আপনি নিয়ে আসছেন আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে উচ্চ আদালতের মাধ্যমে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসা মানে এটা তো সংবিধানে আছে। তাহলে নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে? আর অন্তর্বর্তীকালীন যেহেতু সংবিধান মোতাবেক না, তাকে 106 ধারা মোতাবেক ফাইন্ডিং দিচ্ছে, ইট ইজ আপ টু হিম। তার তো কোনো মেয়াদ নাই, তাকে তো কেউ মেয়াদ দেয়নি। 3য় দফায় আসেন, আপনি কোন সংবিধান দিয়ে বিয়েটা করবেন। এখন আপনাকে আগে ডিসাইড করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার তখনই আনতে হবে যখন নির্বাচিত সরকার থাকে। নির্বাচিত সরকার থাকে, নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারটা আসে। তাহলে এই সরকার কি নির্বাচিত না? কেউ বলছে নির্বাচিত না, কিন্তু সংবিধান ভাবে যদি যান 100% বৈধ এবং আইনিভাবে সে সম্পূর্ণ বৈধ। 2, ব্যালটে ভোট হয় নাই, ব্যালটে ভোট হয় নাই, কিন্তু আইনি প্রক্রিয়ায় কিন্তু সে মানে জনসমর্থনের ভিত্তিতে আওয়ামী লীগ ব্যতীত যারা আছে, আওয়ামী লীগের পার্সেন্টেজ বাদ দেন, বাকিটা সবাই তাকে সমর্থন করছে। তাহলে আপনি এই সরকারকে যদি অনির্বাচিত সরকার বলেন বা অবৈধ সরকার বলেন, তার কাছে নির্বাচন চাইতেই পারেন না। তাহলে এই সরকারে যদি যেহেতু প্রশ্ন উঠছে অনির্বাচিত, তাহলে আগে নির্বাচিত করেন, তা নাহলে আপনি তত্ত্বাবধায়ক সরকার আনবেন কেমনে? অনেক জটিলতা, এটাকে দূর করতে হবে। আপনি এটা দূর না করলে আপনি নির্বাচনটা কার কাছে চাচ্ছেন, কি প্রক্রিয়ায় চাচ্ছেন, কেন চাচ্ছেন? আপনি তো সরকারের আগে বৈধতা দিবেন। সরকার তো নির্বাচিত না কেউ বলছেন, আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকার আসছে। তাহলে ওই সংবিধানে যাবেন না সংস্কার যেটা হবে সেইটাই যাবেন? কোনটায় যাবেন? ইউ হ্যাভ টু ডিসাইড ইট ফার্স্ট। আপনি তো বেআইনি কিছু করতে পারবেন না। আমি যদি সরকারের অবৈধ ধরি, এই সরকার যা আপনাকে প্রডিউস করবে, যা দিবে, সবই তো অবৈধ। কিন্তু এই লম্বা আলোচনা, অনেক আমি সংক্ষেপে সময় লাগবে, নিশ্চয়ই আবার আসবো আপনাদের কাছে। আরেকটা বিরতি নিচ্ছি। আমরা ওই যে প্রশাসন সংস্কারের কথা বলছিলেন, যে এই প্রশাসন দিয়েই আবার তদন্ত করানো এবং সেখানে আবার প্রশ্ন উঠতেই পারে, সেটার আসলে সমাধান কি সেটাও একটু জানা দরকার। একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরছি একটু পর। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আলোচনায় ছিলাম সাগররুনি হত্যার বিচার কতদূর। আগেও বলেছি তদন্তই শেষ হয়নি এবং তদন্ত শুরুই করা যায়নি ঠিক মতো, বিচার তো সেটা বহুদূর। অ্যাডভোকেট মাসুদ রানা, আপনার সঙ্গে আবারও বলতে চাই, আপনার কথা শুনতে চাই। সেটি হচ্ছে যে ডক্টর আকবর আলী বলছিলেন যে আগের প্রশাসন, আগের পুলিশ তারাই আছেন, অ্যাডভোকেট রাজ্জাকেও বলেছেন।
তো এই জায়গাটাতে সংস্কার কিভাবে করা হবে আসলে? এবং শুধু তো সাগররুনি হত্যা মামলা না, অনেক মামলাই রয়েছে এবং নতুন করে জুলাই আগস্টের গণহত্যার মামলাও আছে। এই মামলাগুলোরও সঠিক তদন্ত হওয়া দরকার এবং কোনোভাবে যেন ঝুলে না যায়। অন্তর্বর্তী সরকারের করণীয় কি? তাদের তো একটা মোটামুটি 7-8 মাস সময় পার হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। যে আমাদের সঙ্গে অ্যাডভোকেট আবু হায়না রাজ্জাকি এবং ডক্টর এম আকবর আলী আছেন, দক্ষ মানুষ, ওনারা আলোচনা করেছেন। পুলিশ অফিসারদের মধ্যে আপনি যে কথাটি এখন উত্থাপন করলেন, এখানে সবাইকে পার্টিসান বা ফ্যাসিস্ট রেজিমের সময়ের ওরা সহযোগী, এই কথাটি আমাদেরকে ঢালাওভাবে বিশ্বাস করাও যাবে না এবং তাদেরকেও এই দোষারোপ ব্লেম করা যাবে না। আমি বিশ্বাস করি, দেশবাসীরও বিশ্বাস করা উচিত, আমাদের যে পুলিশ বাহিনী এখন আছে তাদের মধ্যে অনেক দক্ষ, সৎ, মেধাবী অফিসার আছেন, যাদেরকে খুঁজে বের করে কাজে লাগাতে পারলে, দায়িত্ব দিতে পারলে অনেক কাজ আদায় করা যাবে। অনেক পুলিশ অফিসার ছিলেন যারা ফ্যাসিস্ট রেজিমকে ক্ষমতায় রাখার জন্য বিরোধী দলের উপর নিপীড়ন করেছেন, তাদের চাটুকারিতা করেছেন, অন্যায় আদেশ পালন করেছেন, অনেক ছিলেন। তার মানে এই নয় সমস্ত বাহিনীর সকল অফিসাররাই একই রকম ছিলেন, এটি আমি বিশ্বাস করতে চাই না। আমি মনে করি বর্তমান পুলিশ বাহিনীর মধ্যেও অনেক দক্ষ পুলিশ অফিসার আছেন, তাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং পাশাপাশি যারা বিগত রেজিমের, ফ্যাসিস্ট রেজিমের অন্যায় আচরণ করেছেন, একটি অগণতান্ত্রিক অনির্বাচিত ভোট সরকারকে, শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন, জনগণের উপর স্টিম রোলার চালিয়েছেন, গণহত্যা করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ডক্টর এম আকবর আলী, পুলিশে জনবল বাড়ানো দরকার বলে মনে করেন কিনা? হ্যাঁ, পুলিশে তো জনবল এখন তো যথেষ্ট আছে, কিন্তু যথেষ্ট আছে। এখন যদি আমরা ভাগাভাগি করি যে কারা ফেসিবাদের সহযোগী ছিল, একটা পার্টি, এদেরকে তো আলাদা করে দিলেন আপনি। আর আরেকটা যারা আছে, যারা নাকি সহযোগী ছিল না, কিন্তু তারা কোথায় ছিল? এই 15 বছর তারা অকেজো অবস্থায় ছিল। তাদেরকে দিয়ে, তাদের মধ্যে প্রফেশনালিজম, অনেকেরই প্রফেশনালিজম নাই। তার মানে চেহারা দেখেন, তাদের কার্যকলাপ দেখেন, তারা প্রফেশনালিজম তারা গ্রো করতে পারেনি, পেশাদারিত্ব তার মধ্যে গড়ে ওঠে নাই, উঠে দেওয়া হয় নাই। এই একটা বিপদ। একটা হলো যে আমি সহযোগী, আরেকটা হলো যে এদের মধ্যে পেশাদারিত্ব। তাহলে আপনি কাকে দিয়ে কাজ করাবেন? এটা এই সমস্যাটা পুলিশে আছে। আর হলো যে আপনি ওখান থেকে যে খুঁজে বের করা যে কে এই 15 বছরে কে সহযোগী ছিল না, খুঁজে খুঁজে আমরা বের করেছি। পরে দেখা গেল না, সেও এক থানার ওসি ছিল, সে এক জেলায় এসপি ছিল, সে অমুকের পিএস ছিল, অমুকের ছিল, কারো না কারোর সাথে কেউ কোনো না কোনোভাবে কানেক্টেড। তো এগুলো বের করা খুব মুশকিল এখন। পুলিশের সংস্কারের কথাও বলা হচ্ছে। হ্যাঁ, পুলিশ, এখন আমরা সংস্কারের কথাই আসি। তো এই যে সংস্কার কমিশন এতগুলো করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং কমিশন হলো এই পুলিশ সংস্কার কমিশন। সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশনে আমরা দেখতেছি এখানে। ওখানে যে পুলিশকে একটা আলাদা একটা এন্টিটির মধ্যে, আলাদা একটা আমব্রেলার নিচে নেওয়ার জন্য আমরা বলেছিলাম। ওখানে একটা আলাদা একটা কমিশনের মধ্যে তারা, যেখানে পলিটিক্যাল বা অন্য কোনো ইনফ্লুয়েন্সের মধ্যে পুলিশ থাকবে না, পুলিশ জনগণের হয়ে কাজ করবে, এরকম একটা আমব্রেলার নিচে আমরা পুলিশকে নেওয়ার জন্য কথা বলেছিলাম। সেই জিনিসটা নাই। এই কমিশন বলছে যে এটা এই নিয়ে আরও ফার্দার আরও কিছু গবেষণা করতে হবে, আরও লেখাপড়া করতে হবে, আইনি দিক দেখতে হবে। তাহলে এই কমিশন কি করলো? এই কমিশন তাহলে কিছুই করতে পারলো না। যে তারা যে এই কমিশন যে ইয়েগুলো করছে, যে সুপারিশগুলো করেছে, আমরা সেদিন শুনলাম যে একজন বলতেছেন যে সরকারের থেকেই যে এগুলো প্রশাসনিকভাবেই এগুলো করা যায়। কাজে এখনো যে ঐক্যমত্যের যে ইয়ে আছে, ওখানে পুলিশের সংস্কার নাই, ওইগুলো প্রশাসনিকভাবে করা যায়। তো প্রশাসনিকভাবে যদি করা যায়, তাহলে এই পুলিশ কমিশন কি করলো? তাহলে এটা কেন এখানে তো টাকা খরচ হয়েছে, সময় নষ্ট হয়েছে, তো এটা কি লাভ হলো? তা আমরা বলছি যে পুলিশ একটা কমিশনের মধ্যে একটা মানে আলাদা এন্টিটির মাধ্যমে একটা আমলার নিচে আনা হোক, স্বতন্ত্রভাবে পুলিশ পরিচালিত হোক, পুলিশকে কাজ করতে দেওয়া হোক। আদারওয়াইজ
আপনি এই পুলিশ দিয়ে সামনে যে ইলেকশন করবেন এটা গুড়িবালি হবে, এটা আপনি এত আশা করেন না, এদিকে লাভ হবে না। আবহাওয়া রাজ্জাকি আপনার কাছে আসতে চাই, ওনার কথা থেকে যদি বলি হতাশ হওয়ার মতো কথা, সেটি হচ্ছে যে পুলিশের আচরণ তাহলে কি বদলাবে না? তদন্তে আমরা মানে এই যে তদন্ত রিপোর্ট পেলাম না, পুলিশই তদন্তকারী, সেই জায়গায় পুলিশের সংস্কার, পুলিশের পুনর্গঠন, সেগুলো নিয়েও কথা হচ্ছিল জুলাই বিপ্লবের পর থেকে। উনি যেমনটি বললেন যে আসলে আশাহত হওয়ার মতো। আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে সিম্পল, বাংলাদেশের রাজনৈতিক হত্যার বিচার হয় কি না, অর্থাৎ রাজনৈতিক দল যে যখন ক্ষমতায় থাকে, ক্ষমতায় থেকে যে সমস্ত হত্যাগুলো হয় আমরা পত্রিকায় পাই অমুক দলের এরা হত্যা করছে, পরবর্তী সরকার আইসা মানে ওদের বিচার হয়েছে কিনা। আমরা যেমন দেখছি ডাক্তার ইকবাল মালিবাগ মোড়ে ফায়ার করে ওপেন, পরবর্তীকালে যখন আরেক সরকার ক্ষমতায় আসলো তারা কি তাদের বিচার করছে? নজির আছে কোনো? মানে রাজনৈতিক হত্যাগুলা বৈধ, রাজনৈতিক হত্যাগুলা বাংলাদেশে বৈধ, এবং এই রাজনৈতিক হত্যাগুলা যারা করে তারা তো সরকার প্রধান নিজে হত্যা করে না, তাদের শেল্টারে করে। এবং অন্য একজন যখন এটার বিচার না চায় যখন বলে যে না নির্বাচন করে ক্ষমতায় চলে যেতে হবে, তখন বোঝা যায় যে তাদের ইন্টেনশনও ভালো না, তারা গিয়ে এটা করতে পারে। মানে ক্ষমতাটাই ইচ্ছা, ক্ষমতাটা যদি ইচ্ছা না হয়, আপনি আমাকে বলেন গত সরকার 1.5 লক্ষ মামলা করছে, 40 লক্ষ আসামি। আসিফ নজরুল সাহেব বলছেন যে এইগুলা ভৌতিক মামলা। আজ পর্যন্ত কি কেউ আন্দোলন করতেছে যে এই মামলাগুলা প্রত্যাহার করা হইল না কেন? আপনি পেয়েছেন মামলা প্রত্যাহারের কোনো আন্দোলন আছে? নাই কেন? দুইটা কারণ। এক, এই সরকার কারো কারো মতে অথর্ব সরকার, মানে আমাদেরকে কথা বলতে দিলে মানে আমরা পক্ষপাতিত্ব করতে আসি। এই সরকারকে প্রশাসন কোঅপারেট করে না, এটা দৃশ্যমান। সুতরাং ওই যে আসামি যারা আছে তারা সেফ, তাদেরকে ওই ডিস্টার্ব করতেছে না। এই মামলাগুলো দিয়েই কিন্তু হাসিনার আমলে এই প্রশাসন তাদেরকে তাড়াইছে, দাবড়াইছে, এখন কিন্তু দাবড়াচ্ছে না। সুতরাং অসুবিধা নাই, কিন্তু নির্বাচন করে ক্ষমতা আসতে পারলে এক প্রজ্ঞাপনে সব মামলা শেষ হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার তো ক্ষমতায় যাবেন তারপরে, কিন্তু আমি বুঝবো কেমনে, নিশ্চিত হব কেমনে? কারণ আমাদের যে সরকার বা অপোজিশন তার দায়িত্বটা কি? আপনি যখন সরকারে, উনি যখন বিরোধী দলে, সরকার যদি আমার উপরে কোনো জুলুম করে সেটার জন্য সে প্রোটেকশন দিবে বিরোধী দল, কিন্তু আমরা সেটা কখনো পাইনি, আমরা দেখি নাই, কখনোই দেখি নাই। 30 সেকেন্ড সময় পাবো। সুতরাং আমার কাছে আশাবাদী কিনা আপনি? আমরা আশাবাদী। এই যদি হয় তাহলে যে সংস্কারগুলো হাত দিছে সেগুলো অবশ্যই পরিপূর্ণভাবে করতে দিতে হবে, এবং সেক্ষেত্রে এই সরকারকে একটু মেয়াদ দিতে হবে। আর যদি সরকারকে অথর্ব মনে করে এবং বলছে রাজনৈতিক সরকাররা ক্ষমতা নিলেই সব ঠিক হয়ে যাবে, যদি তাই হয় তারা তাকায় তাকায় ব্যাটিং জিনিসগুলো দেখবে কেন? কালকে কেন মাঠে নেমে তাকে তাড়িয়ে দেয় না? ভেরি সিম্পল। আপনারা কারণ আপনি তাকায় তাকায় ডিসেম্বর পর্যন্ত দেখবেন কেন যে এই সরকার ব্যাটিং করতে? সেই ব্যাটিংগুলো কি মেনশন করেন, জনগণের ম্যান্ডেট নেন। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আবহাওয়া রাজ্জাকি, ধন্যবাদ জানাই ডক্টর আকবর আলী, এবং অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছিলাম। আজকে যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাগর রুনি হত্যার তদন্ত রিপোর্ট নিয়ে। এটি সময় বেড়েছে আরও 6 মাস। আমাদের প্রত্যাশা থাকবে এই চাঞ্চল্যকর মামলাটির দ্রুত সুরাহা হবে, তদন্ত শেষ হবে এবং দোষীরা শনাক্ত হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে। এই প্রত্যাশা রেখেই আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।